কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পকনিতে চলে এলো। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই শীতকালের ছুটিটা পড়ে গেছে, ক্রিসমাসের ছুটি চলছে, কিন্তু ঠিক এর আগে হয় রেজাল্ট বেরিয়েছে, অথবা যাদের ছুটি পড়েনি মাঝে খুলে আবার রেজাল্ট আউট হবে, তাদের একটা নম্বর পাওয়ার চিন্তা কিন্তু রয়েই গেছে। তো সেই নাম্বার পাওয়ার চিন্তা কি শুধু তোমাদেরই নাকি বড় বড় লোকেদেরও থাকতো? সেই নিয়েই আজকের গল্প, শঙ্খ ঘোষের লেখা রবীন্দ্রনাথ কত পেতেন। নাম্বারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার সবার কাছে। যা লিখলাম সেটা ঠিক লিখলাম তো? যাই হোক, আজকে এই রবীন্দ্রনাথ কত পেতেন শঙ্খ ঘোষ কিন্তু সেটাই বলার চেষ্টা করেছেন। তাহলে চলো গল্পটা শুনি। বাংলা পরীক্ষায় নিশ্চয়ই রচনা লিখতে হয় তোমাদের। নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নিবন্ধ রচনা করো। প্রশ্নপত্রে থাকে না এরকম কিছু? থাকে তো, কত রকমের বিষয়, যেমন ধরো গ্রন্থাগারের উপযোগিতা, বা বিজ্ঞানের অগ্রগতি, অথবা যুদ্ধ আর শান্তি, বা নিয়মানুবর্তিতা, এরকম আরো কত কি। লেখবার জন্য ক্লাসের ফাঁকিবাজ ছেলেমেয়েরা কোন রচনাটা বেছে নেয় বলো তো? ওই যেগুলি বলা হলো ওসব কিছুই তারা ছুঁয়েও দেখে না। তারা খুঁজে নেয় একটা বর্ষার দিন, নয়তো রাজপথের আত্মকাহিনী, কিংবা তোমার জীবনের স্মরণীয় ঘটনার মতন কোনো হালকা বিষয়। এসব লেখার সুবিধে হলো কিছু তেমন পড়তে হয় না, কিছু তেমন জানতেও হয় না, ভাবতেও হয় না। ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে কয়েকটা কথা পরপর সাজিয়ে গেলেই হলো। স্কুলের বার্ষিক পরীক্ষায় ক্লাস 8-এর এক আলসে শিরোমণি এইভাবে একবার বেছে নিয়েছিল একটি নৌকা ভ্রমণ। পরীক্ষা শেষে সবাই যখন হিসেব করছে কে কোনটা লিখেছে, তাকে একজন বলল, তুই যে নৌকা ভ্রমণ লিখবি সে তো জানাই কথা। ফাঁকিবাজটি খুশি মুখে উত্তর দেয়, লিখবই তো। কিন্তু কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে গেল তার খুশিটা। যিনি যে বিষয়টা পড়ান ক্লাসে, বার্ষিক পরীক্ষায় তিনি তো সে বিষয়েরই খাতা দেখেন না। গুজবে হঠাৎ শোনা গেল ক্লাস 8-এর বাংলা খাতা পরীক্ষা করবেন এবার সংস্কৃতের পণ্ডিত মশাই। ছেলেটি বলে, কি সর্বনাশ, পণ্ডিত মশাই? তার ঝাপসা মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেয় সব। কিন্তু তার ঝাপসা মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দেয় সবাই, কেন? তাতে তোর ক্ষতিটা কি? পণ্ডিত মশাই কি কম নম্বর দেন? ছেলেটি তবু বিড়বিড় করতে থাকে, পণ্ডিত মশাই, সর্বনাশ, এবার তবে আর বাংলায় পাশ করব না। তেমন কিছুই হলো না অবশ্য, ফল বেরোলো সময় মতো। অন্য সবার সঙ্গে সেই ছেলেটিও দিব্যি উঠে গেল নতুন ক্লাসে। বাংলাতে খুব ভালোই নম্বর পেয়েছে সে। কেন এত ভয় ছিল তবে? সেটাই তো গুড়ো রহস্য, যে ভয়টা সে কেন পেয়েছিল পরীক্ষার খাতা পণ্ডিত মশাইয়ের দেখা নিয়ে। সে কথাটা কদিনের মধ্যেই ভুলে যেত সবাই, যদি না একটা কাণ্ড হতো হঠাৎ। ক্লাস 10 থেকে গোটা স্কুলে ছড়িয়ে পড়লো এই একটা গল্প যে হেডমাস্টার মশাই ক্লাসে গিয়ে নাকি পড়ে শুনিয়েছেন ফাঁকিবাজ সেই ছেলেটির পরীক্ষার খাতা, তার সেই নৌকা ভ্রমণ। পড়ে শুনিয়েছেন কেন? খুব ভালো লিখেছে বলে? ভালো লিখেছে তো বটে, কিন্তু আরো একটা কারণ ছিল পড়ে শোনাবার। হেডমাস্টার মশাই এসে বললেন এবং বসে বললেন, পড়াবার আগে আজ তোমাদের নিচের ক্লাসের একটি ছেলের খাতা পড়ে শোনাই, শোনো কি লিখেছে। শোনা হলো একসঙ্গে। লিখেছে সে, কিভাবে কজন বন্ধু মিলে ঠিক হলো পদ্মার ওপর ঘুরে বেড়াবে একদিন। মাঝির সঙ্গে রফা করে নৌকো ভাসিয়েছে তারা সুন্দর এক বিকেল বেলায়। চলছে নৌকো চলছে। মুশকিল হচ্ছে ফাঁকিবাজ যে ছেলে এসে এরপর কি করবে? ও নৌকো কদ্দূর আর চলবে? রবীন্দ্রনাথ লিখেছিলেন, ছোটবেলায় তিনি পাড়ের ওপর থেকে দেখতেন ওইরকম চলন্ত নৌকো, আর তার মন যেন বিনে ভাড়ার সওয়ারি হয়ে বসতো তার উপর। কিন্তু আমাদের এই ছেলেটি
তার তো কল্পনাকেও বেশি দূর খেলাতে পারে না, তাই অল্প পরেই আকাশে মেঘ তুলে দিয়ে একটা ঝড়ের আবহ তৈরি করে নেয় সে, আর জলের মধ্যে উল্টে দেয় তার কল্পনার নৌকোকে। এরপরে সে লিখেছে শুধু কিভাবে সবাই ঝড় বৃষ্টিতে মাখো মাখো হয়ে ফিরে এসেছে তীরে, কেবল সে নিজে নাকি আটকে গেছে বালিকাদায়, উঠতে পারছে না আর। কেন যে পণ্ডিত মশাইয়ের নাম শুনে এত ভয় পেয়েছিল সে, সেটা আমরা এবারে টের পেলাম। কাদার মধ্যে পা রেখে অর্ধ জলমগ্ন তার কথাগুলো ছিল অনেকটা এরকম: পা আমার আটকে আছে কাদায়, বন্ধুরা সবাই তীরে। আমার গলা থেকে হঠাৎ তখন বেরিয়ে এলো দেব ভাষা। ক্লাসে এসে কেবলই সত্রি সঞ্চ কস্যু কঞ্চ আওড়াতেন বলে যে পণ্ডিত মশাইয়ের মুখটাকে মনে হতো বিভীষিকা, বিপদের মুহূর্তে সেই মুখটাই ভেসে উঠল চোখের সামনে। তার হাজার তাড়নাতেও এক ফোঁটা সংস্কৃত বলতে পারিনি কখনো, এখন আমারই গলায় পঞ্চতন্ত্র থেকে কাদায় পড়া হাতির এই আর্তনাদ জেগে উঠল। ভো ভো বান্ধবা মহাপঙ্কে পতিত হোসি কি মধুনা বিদেয়ম। এরপরে আরো খানিকটা ছিল, কিন্তু সেটা শুনবার আর মন ছিল না আমাদের। পণ্ডিত মশাইয়ের মুখটা বিভীষিকা, তাড়না করেন তিনি আমাদের। সাহস করে একজন জিজ্ঞেস করে বসলো হেডমাস্টার মশাইকে। পণ্ডিত মশাই রাগ করেননি, নম্বর কেটে নিয়েছেন। পণ্ডিত মশাই, হ্যাঁ সেই কথা বলবার জন্যই তো এনেছি এই খাতা। নম্বর বসাবার আগে এই খাতা তিনি নিয়ে এসেছিলেন আমার কাছে, পড়ে শুনিয়েছিলেন লেখাটা, জানতে চেয়েছিলেন কত নম্বর দেবেন একে। আমাকে কেন জিজ্ঞেস করছেন? নম্বর তো তার বিবেচনা, তার ইচ্ছে, কত দিতে চান উনি। পণ্ডিত মশাই বললেন যদি পুরো নম্বরই দিই, বাধা তো নেই কিছু। আমি তাকে ভরসা দিয়েছিলাম, না কোনো বাধা নেই, যোগ্য মনে করলে পুরো নম্বরই দিতে পারেন নিশ্চয়ই। কেন নয়, ভালো লিখলেও তো বাংলায় পুরো নম্বর নম্বর হিসেবে দেওয়াই যায়। দেওয়া যায় না যে এটা খুব ভুল ধারণা, কুসংস্কার। শুনে খুশি হয়ে চলে গিয়েছিলেন পণ্ডিত মশাই। পুরো নম্বর, ফুল মার্কস! লাফিয়ে উঠি আমরা। বাংলায় পুরো নম্বর, অঙ্কের মতো! দেখতে দেখতে গোটা স্কুলে রটে যায় কথাটা, আর তারপরে গোটা অঞ্চলেই। পণ্ডিত মশাই সেই ছেলেটির দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন, আর সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু স্কুল শুদ্ধ সব বাড়ি একটা ফুর্তি হয় এই ভেবে যে ঠিক মতো লিখতে পারলে বাংলাতেও তবে পাওয়া যায় একেবারে পুরো নম্বর। যায় যায় না ছাই। অভিভাবকদের কাছে শিখে এসে কেউ কেউ বলে ওঠে 20-র মধ্যে না হয় 16ই দিতেন, তাই বলে একেবারে 20? তাহলে রবীন্দ্রনাথ লিখলে কত পেতেন? শুনে হেডমাস্টার মশাই বললেন, এইবার বোঝা গেল সচরাচর বাংলায় যে নম্বরটা কেটে রাখা হয় পরীক্ষায়, সেটা তবে জমা থাকে শুধু রবীন্দ্রনাথের জন্য। তাহলে ছোট বন্ধুরা, এই নম্বরের ব্যাপারটা তোমাদের কেমন লাগলো? পেলে নিজেদের সঙ্গে মিল? ভাবো তো, তোমাদের কোনো একটা পরীক্ষার খাতায় এরকম একটা ভুজুং ভাজুং ব্যাপার যদি হঠাৎ সামনে চলে আসে, কি হবে তখন? কি আর হবে, হয় বকা খাওয়া আর নইলে আনন্দ পাওয়া। তো যাই হোক, এবার আসি ডায়েট টিপসের পালায়। আমি বলেছিলাম একটা ব্যালেন্সড ডায়েটের টিপস দেব, আমাদের অনেক কিছু সমস্যার চটজলদি সমাধান। যেমন সকালবেলা উঠে আমরা গরম জলে লেবু ফেলে খাবো না, তার জায়গায় আমরা সকালবেলা উঠে খালি পেটে নর্মাল টেম্পারেচারের 1 গ্লাস জল দিয়ে দিন শুরু করব। চাইলে সঙ্গে 1/2 ইঞ্চি আদা কুচি খেতেই পারি, জলে ভিজিয়ে রেখে অবশ্যই, থেতো করে তার রস। তারপর আমরা 2টো হাতে গড়া রুটি, সবজি, ডিম সেদ্ধ ব্রেকফাস্ট হিসেবে খেতে পারি। যদি সেগুলো খেতে ইচ্ছে না করে, আমরা চিড়ের পোলাও খেতে পারি, আমরা সুজির উপমা খেতে পারি, অবশ্যই একটা হাতের মাপের বাটির মধ্যে, অর্থাৎ ছোট একটা বোলের মধ্যে, যাতে সবজি থাকবে, সুজি থাকবে। চাইলে আমরা ডিম সেদ্ধটার পরিবর্তে ওখানে একটু মামলেটও যোগ করে নিতে পারি, বা আমরা 2টো ডিমে সবজি দিয়ে একটা বড়সড় অমলেটও খেতে পারি। এটা কিন্তু আমি 18 বছরের পর থেকে বা 16 বছরের পর থেকে ব্যালেন্স ডায়েটের কথা বলছি। দুপুরবেলা আমরা 1 থেকে 1.5 কাপ ভাত,
ডাল, মাছ, সবজি আর অবশ্যই 100 গ্রাম মতন টক দই রাখবো। কারণ যত সময় যায় তত আমাদের ক্যালসিয়ামের ক্ষতি হতে থাকে শরীরের ভেতর। সেটা কিন্তু টক দই অনেকটা সাম্য রাখতে সাহায্য করে, সাথে ওজনটাও নিয়ন্ত্রণ করে আর খিদে পাওয়াটাও কমে। তারপর বিকেল বেলা আমরা একটু পনির সতে খেতে পারি, বা আমরা একটু ছোলা বাদাম ভাজাও খেতে পারি। মুড়িটা বোধহয় আমাদের একটু অ্যাভয়েড করাই ভালো। মুড়ি কিন্তু অনেক ক্ষেত্রে ওজন বাড়ায়। মুড়ির বদলে আমরা অল্প বিস্তর খইও খেতে পারি, অল্প একটু দই দিয়ে, অথবা খইটা একটুখানি শুকনো গুড় দিয়ে নেড়ে, শীতকালে তো গুড়ের কোনো অভাব নেই, অল্প করে, অর্থাৎ একটা খইয়ের মোয়া বা একটা চিড়ের মোয়া খেতেই পারি আমরা ইভিনিং স্ন্যাক্সে। আর রাতে ভাত, খিচুড়ি, সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতন, সঙ্গে চিকেন, মাছ বা ডিম, বা একটা ভরপেট সবজি যেমন মাশরুম, রাজমা বা পনির। হয়ে গেল আমাদের সারা দিনের খাবার। কিন্তু রাতের খাবারটা অবশ্যই 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, আর পরের দিনের খাবারটা 7টার সময় শুরু করা উচিত, তার আগে কিন্তু নয়। অর্থাৎ 11 ঘন্টা আমাদের শরীরে আর কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ঢুকবে না। তাহলে একটা মোটামুটি ব্যালেন্সড ডায়েটের আইডিয়া পাওয়া গেল তো। আজ তবে এই অবধি। আজ আমার ছুটি, নতুন বছর আসছে। মেরি ক্রিসমাস জানালাম, যদিও পেরিয়ে গেছে। এই ভিডিওটা যখন তোমরা শুনবে তখন মেরি ক্রিসমাস তো শেষ। নতুন বছরের অপেক্ষায় আমরা। দেখা যাক নতুন বছরে কি ডায়েট টিপস আর কি গল্প নিয়ে আবার আসি। আজ তবে আসি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, যারা শেয়ার করছেন, তাদের সবার জন্যে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। তাদেরকে সবাইকে প্রণাম। তারা প্লিজ আমায় সাহায্য করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। আরও একটা কথা, আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটাও জানান, আমার ভালো লাগবে। আসি তবে আজ, টাটা।